আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হ্যাসের কথা তো আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে। পিটার ডি হ্যাস যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ সরকারি পরিবর্তন চায় নাই, সে আমেরিকার একটা বিশাল পরিকল্পনা নিয়ে, বলতে পারেন যে বাংলাদেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে খেলেছিল, বাংলাদেশকে নিয়ে খেলেছে এবং সেই খেলার জন্য সে বাংলাদেশে বেশ কিছু মাথা সে কিনে নিয়েছিল। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, খেলোয়াড়, এবং মূল টার্গেট ছিল টিনেজ গ্রুপটা। সেই টিনেজ গ্রুপটাকে তারা টার্গেট করে এগিয়ে নিয়েছিল। যাক, আমার সামনে দুটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং একজন একটা ফেসবুক পোস্ট দেখাচ্ছি। লিখেছে, নেভার ইন মাই লাইফ আই থট দ্য ইউএস অ্যাম্বাসেডর উইল কাম টু মাই হাউস ফর কুইক লাঞ্চ। থ্যাংক ইউ মিস্টার অ্যাম্বাসেডর ফর কামিং টু মোহাম্মদপুর অ্যান্ড প্রেইং ইউর ভিজিট। একজন রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে, এটা হচ্ছে মাহিম আহমেদ। মাহিম আহমেদ একজনের পোস্ট, এই তো দুদিন আগের ঘটনা। মাহিম আহমেদের এই পোস্টে আরো একটি ছবি দেখেন, এই আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন তাকে কি যেন গিফট টিফটও দিচ্ছে বোধহয়। এই যে একটা বিষয়, এই মাহিম আহমেদ কে? এরকম একজন সাধারণ মানুষের ঘরে আমেরিকান রাষ্ট্রদূত যাচ্ছেন, সে বড় করে তার ফেসবুক পোস্টটাও আমাদের সামনে আছে। এই মাহিম আহমেদ তার নিজের ফেসবুকে এটি পোস্ট করেছেন এবং আমাদেরকে, আমাদের একজন ফলোয়ার ছোট ভাই সুদূর কানাডা থেকে আরো একটি ছবি পাঠিয়েছে, সেটাই যাচ্ছি। সেই ছবিটা হচ্ছে, সে তার মতো করে নিজে লিখেছে, যেমন জুলাই জঙ্গি আক্রমণের আগে ছিল। এই ছবিটা আপনারা একটু দেখেন। এই ছবিতে এখানে সদ্য অকালে মৃত্যুর কোলে চলে যাওয়া কারিনা কায়সার, কায়সার আহমেদের মেয়ে কারিনা কায়সারও আছে, আরো দুজন টিনেজার, আরো একজন আমাদের একজন পরিচিত সাংবাদিকের ভাগ্নি। তারা একদিকে পিটার ডি হ্যাস আর একদিকে ডোনাল্ড মুক। মানে এই যে অপরিচিত মুখগুলোকে মার্কিন এম্বাসিতে ডেকে নেওয়া হয়েছে, সেখান থেকে সেই ছবিটা শেয়ার করে আমাদেরকে লিখেছেন যেমনটা জুলাই জঙ্গি আক্রমণের আগে ছিল, যে এরকম নিজে কারিনারা যে দেখা করতে গেলেন আমেরিকার এম্বাসিতে, ডোনাল্ড লু, পিটার হ্যাস, সেরকম এই মাহিম আহমেদ, এই মাহিম আহমেদকেও এই ঘটনার সঙ্গে তুলনা করে লিখেছেন একজন রাষ্ট্রদূত কোন প্রোটোকলে বা প্রয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটির এই ছাত্রের বাসায় গেছে। মানে এই ছেলের কাজ কি তার সাথে? ব্র্যাক ইউনিভার্সিটি 24 সালের কালার রেভলিউশনে সরাসরি জড়িত ছিল, এটা এখন ওপেন সিক্রেট। খোঁজ নিলে দেখা যাবে ব্র্যাকের টিচারদের মাধ্যমে টাকা পয়সাও বিলি হয়েছে। কেন এই লোক এভাবে আজগুবি সব জায়গায় ট্যুর দিয়ে বেড়াচ্ছে? এই যে ঘোরাঘুরির পাশাপাশি আজকে আরো দুইটা খবর আছে। একটা খবরে মার্কিন এই রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন, তিনি খুব জোর দিয়ে আবার একটা মজার কথা বলেছেন। আমার কাছে মজারই মনে হচ্ছে, জাস্ট ফান মনে হচ্ছে, যে আমাদের দেশের ভাগ্য নিয়ে ফান করা। সে বলছে, বেন ক্রিস্টেনসন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের ভাষণ, নতুন চুক্তি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য মঙ্গলজনক। ঢাকার শেরাটন হোটেলে 28 এপ্রিল অ্যামচেম আয়োজিত উচ্চ পর্যায়ের এক সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট এআরটি নিয়ে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসন। সে বক্তব্যটি প্রকাশিত হয়েছে, এখানে বলা হচ্ছে, শুরু করার আগে আমরা একটু সময় নিয়ে ফরেস্ট কুকসনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তিনি গত সপ্তাহে মারা গেছেন। ফরেস্ট আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি বহু বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি এখানে আসার আগে কাটানোর সময়ও তাকে ভালোভাবে চিনতাম। সে সময়কার আমাদের প্রাণবন্ত আড্ডাগুলো আমি ভীষণ মিস করব। বেন ক্রিস্টেনসনের বক্তব্য। আজ এখানে আমি থাকতে পেরে সত্যি আনন্দ, কারণ আমরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ সম্ভাবনাময় সময়ের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের অংশীদার, কিন্তু এখন আমরা মানে আমেরিকান ও বাংলাদেশি এক অভূতপূর্ব সুযোগের মুখোমুখি হয়েছি। এর মাধ্যমে এই সম্পর্কের ভবিষ্যৎ পথকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। মানে হচ্ছে কতটা পিকুলিয়ার দেখেন, এই বাংলাদেশের যত সুস্থ মানুষ আছে, সিপিডি, পলিটিক্যাল লোকজন, রাজনৈতিক বিশ্লেষক, কবি, সাহিত্যিক, সবাই
সবাই একের পর এক বলছে যে এই যে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, এই চুক্তি বেসিক্যালি বাংলাদেশকে সর্বনাশের পথে নিবে, আমেরিকার গোলাম বানাবে। আর এই ব্যান ক্রিস্টেনসন এখন গলা ফাটিয়ে বলছে যে এই চুক্তি আমাদের দুই দেশের সবার জন্য খুব ভালো। তার আরো একটা কাণ্ড আজকের দিনে, সেই রত্নগা চকচকা ছবি সবার সামনে পড়ছে। এবার ঢাকার রাস্তায় আমেরিকান পতাকা শোভিত রিকশায় মার্কিন রাষ্ট্রদূত। এই ছবিটা একজন আমাদেরকে পাঠিয়ে লিখেছে, যতবারই রিক্সাগুলো দেখবো আমেরিকান পতাকা রঙের, আমেরিকান নীল লাল সাদা দিয়ে রিক্সাগুলো কালার করা হয়েছে, ততবারই মনে হবে আমরা এখন আমেরিকার দালাল হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকার রাস্তায় বিশেষ রিক্সা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্কের বার্তা তুলে ধরার কথা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। তাদের দূতাবাসে এইটা পোস্ট করেছে তাদের ফেসবুক পেজে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বেন্টি ক্রিস্টেনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশেষ এই রিক্সার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় রিক্সাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার নকশার সঙ্গে মিল রেখে লাল সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে। পোস্টে ক্রিস্টেনসন বলেন, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসন লাল সাদা ও নীল রঙের 50টি বিশেষ বিশেষ রিক্সা উদ্বোধন করেছেন। তিনি আরো বলেন, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, 2026 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা 250তম বার্ষিকী উদযাপন করবে। 1976 সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার 250 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। মানে বাংলাদেশকে ঘিরে আমার কেন যেন মনে হয় একটা বিশাল আবার কোনো পরিকল্পনা নিয়ে এই আমেরিকা আগাচ্ছে, এবং তার এবারের পরিকল্পনা খেলা যে কি হবে এটা বোধহয় কিছুটা বাংলাদেশের মানুষ আজ করতে পারে, যে এটাকে পুরোপুরি ভেনেজুয়েলা বানাবে, নাকি আফগানিস্তান বানাবে, নাকি অন্য কোনো সিরিয়া বানাবে। আমরা কোনোভাবেই আমেরিকানদের এই যে অ্যাক্টিভিটি গুলা, এটা দিয়ে হাসের সময় যেমন বিশ্বাস হতো না যে ভিতরে কিছু একটা আছে, কিছু একটা আছে, এখনো ক্রিস্টেনসনের চলাফেরাকে কিছুটা রহস্যের জন্ম দেয় না? জুলাই জঙ্গি উত্থানের আত্মঘাতী জঙ্গি মাহফুজ আলম আজকে 10 কি 11 ঘন্টা আগে ফেসবুকে একটা লম্বা পোস্ট দিয়েছে। সেই পোস্টে সে বলেছে কেন আওয়ামী লীগ ফিরে আসবে, এবং সে জঙ্গি উত্থানের পর ইউনূসের দানবতন্ত্রে সংগঠিত হওয়া অন্যায়গুলোর একটা লিস্ট আসলে ধরিয়ে দিয়েছে, এবং বলেছে যে এই কাজগুলোর কারণেই লীগ ফিরে এসেছে। এরপরে আবার 7 ঘন্টা আগে সে একটা পোস্ট দিয়ে সে সেখানে আবার এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আরো কিছু কথা বলেছে। তার ওই 10 ঘন্টা আগের পোস্টটাকে অনেকে সহানুভূতির চোখে দেখবে তাকে, অর্থাৎ এই জঙ্গিটাকে, সেটারও দেখা যাচ্ছে। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই জঙ্গি কেন এই পোস্ট দিল এবং জঙ্গিটার আসলে চরিত্র কেমন। মাহফুজ আলম, সজীব ভুঁইয়া, এই ছেলেগুলোকে এখন আসলে আত্মঘাতী জঙ্গি বলার সুযোগ একটু কমে আসছে। কারণ হলো এরা তো সবাই গিয়েছিল ওইখানে গুলি খেয়ে মরে যাওয়ার জন্য। যেভাবে পুলিশ অফিসার বলছিল না যে একটা গুলি করলে একটা যায় বাকিটা যায় না, ওরা সবাই ওখানে মরে যাওয়ার জন্য গিয়েছিল, আবু সাইদ, মুগ্ধ এরকম হওয়ার জন্য। যদিও আবু সাইদ এবং মুগ্ধকে জঙ্গিরাই মেরে ফেলেছে, কিন্তু পরবর্তীতে এই দস্যু ইউনূসের আপনার অরাজকতন্ত্রে এরা এত টাকা কড়ির মালিক হয়ে গেছে যে এদের এখন আর ওই আত্মঘাতের প্রতি ওদের মোহটা হয়তো এখন কেটে গেছে। সেটা কতদিন থাকবে সেটা দেখার বিষয়, কিন্তু এরা যে এক একজন শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এটাতে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি ওই দুটো জঙ্গিকেই দেখেন, এই যে নাহিদ, প্রতিটা জঙ্গিকেই দেখেন, এগুলা এক একটা ছেলে কিন্তু দাঁতও পরিষ্কার করতে জানতো না। এরা আপনার রাস্তায় খানা খেত, রাস্তার পাশে শুয়ে থাকতো। এই ছেলেগুলা এখন হাজার কোটি লক্ষ কোটি টাকারও মালিক হতে পারে কেউ কেউ। সজীব ভুঁইয়া যেটা করেছে, এই মাহফুজ আলম যেই ধরনের দুর্নীতি করেছে, ইউনূস এদেরকে যে সুযোগ করে দিয়েছে এদের হাতে কাঁচা টাকা আসাতে এদের এখন চেহারা একটু চাকচিক্য হয়েছে, এর বেশি কিছু নয়। এ তো গেল মাহফুজ আলমের একটা দিক, কিন্তু আরেকটা দিকে যেটা আমাদের দেখার দরকার যে এই মাহফুজ আলম জঙ্গিটি কেমন। আমরা জঙ্গি মাহফুজ আলমের অনেক ধরনের কথা তো আমরা শুনেছি। প্রথম কথা হলো তাকে সবাই খুব অ্যাডমায়ার করেছে, যে সে খুব জ্ঞানী মানুষ, বড় থিওরি দিতে পারে, তার একসময় বাবরি চুল ছিল,
সে বিভিন্ন জঙ্গিপনা করতে গিয়েও ধরা খেয়েছে বলে আমরা জানি। আমি একটা জিনিস তাকে স্মরণ করি যে 5 আগস্টের পরে এবং তাকে যখন ইউনূস সহকারী নিয়োগ দিল তখন সে একটা পোস্ট দিয়েছিল, সেখানে সে বলেছিল যে 5,000 মৃত্যু এবং 50,000 আহত, এই সংখ্যার প্রতিশোধ নিবে সে লীগ খুন করে। পরবর্তীতে এই জঙ্গিটাকে আমরা দেখলাম, সে যেদিন শপথ নিল উপদেষ্টা হিসাবে সেদিনই সে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে, সেটা আবার তার সহকর্মী জঙ্গি সজীব ভুঁইয়া বা এরা প্রকাশ করেছে। এই জঙ্গির প্যাটার্নটা হইল সে মাঝে মাঝে আপনার একটা ভালো কথা বলে, যেমন তার আজকের এই পোস্টটাকে ভালো কথা হিসাবে দেখা যেতে পারে, যদিও পোস্টের শেষে সে রহস্য করেছে। সে একেবারে পুরো তালিকাটা দিয়ে দিয়েছে ইউনূসের ডাকাততন্ত্রে কি কি অন্যায় হয়েছে এবং তারা কিভাবে হিন্দু নির্যাতন করেছে, কিভাবে মব সন্ত্রাস করেছে, কিভাবে বিশ্ববিদ্যালয় দখল করেছে। মোটামুটি একটা বড় ফিরিস্তি সে কিন্তু দিয়ে দিয়েছে। যেমন করে ইউনূস কিন্তু ঢাকা শহরে দাঁড়িয়ে সে যখন কোর্টে যাওয়া আশা করছিল ওই পথে কিন্তু সে তার অপরাধের ছোট একটা ফিরিস্তি কিন্তু ইউনূস দিয়ে দিয়েছে। ওই রকমই একটা ফিরিস্তি আজকে মাহফুজ আলম প্রকাশ করলো। মাহফুজ আলমের হলো যে 2 দিন সে খুনি থাকে, তখন সে আবার লীগকে গালি দিয়ে সবাইকে খুন করার জন্য সে ডাক দেয়। 2 দিন পরে তার মাথার থেকে খুনির ইয়েটা চলে যায়, তখন তার মাথায় ভালো কিছু আসে, তখন সে আবার একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলে। এবং আজকের পোস্টে দেখা যাচ্ছে যে সে ধর্মীয় সহনশীলতা ইত্যাদির কথাও বলেছে, অর্থাৎ মাজার ভাঙ্গা এইসব তার পছন্দ নয়, এরকম একটা কিছু আমার কাছে মনে হয়েছে। আবার এই জঙ্গি মাহফুজ আলম দেখবেন সে একটা ম্যাপ প্রকাশ করেছিল, যে ম্যাপে সে একেবারে বাংলাদেশ থেকে নেপাল পর্যন্ত এই পুরো এলাকাটাকে জয় করার স্বপ্ন দেখেছিল। আমি জানি না এই জঙ্গিটাকে কেন বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে আপনার যারা এই জঙ্গি উত্থানকে সমর্থন করে, তারা একজন মৌলবী হিসাবে বা একজন জ্ঞানী মানুষ হিসাবে দেখে। দেখুন, আপনি আপনার বাসার কাজের ছেলেকে আপনি 7 দিন বলেন যে তোমাকে জ্ঞানী মনে হয়, 3 মাস বলেন যে তোমার এই কথা বলে গেছে, ওই কথা বলে গেছে, তারপর থেকে আপনার মনে হবে যে আপনার বাসার কাজের লোকটাও একটা আসলে আউলিয়া হয়ে গেছে। আপনার নিজেরই কিন্তু আপনি সৃষ্টি করলেন। এই মাহফুজ আলম থেকে শুরু করে নাহিদ, সার্জিস, যেগুলোকে আজকে ইউনূস তো করেছেই, তাদের যা সাইবার সন্ত্রাসী আছে সেই পিনাকি, ইলিয়াস, এরাও মাঝে মধ্যে, বিশেষ করে পিনাকি, এদেরকে খুব প্রমোট করে, এক একটাকে জ্ঞানী গুণী হিসাবে প্রতিষ্ঠিত করে। আমার কথা হলো এরকম জ্ঞানী তো বাংলাদেশে লক্ষ কোটি ছেলে আছে, তাই না? বিশ্ববিদ্যালয়ের সব ছেলে তো এরকম জ্ঞানী। যে কোনো বিসিএস পরীক্ষা পাশ করা, বিসিএসটাকে আমি এত গুরুত্বপূর্ণ জিনিস ধরি না, যারা ধরেন মনোযোগী ছাত্র, বিএ পাস, এমএ পাস করেছে, তারা যে কেউ কিন্তু পিনাকির মতো ভিডিও তৈরি করতে পারবে। এখন তো আপনার উইকিপিডিয়া এসে আপনি যে তথ্য দিতে চান কাউকে, অনেক তথ্য আপনি দিতে পারবেন। মানুষ তথ্য, তার একটু বিশ্লেষণ, তার সাথে যদি ভালো পরিবেশনা পায়, সেটাকেই মানুষ জ্ঞানের দৃষ্টিতে দেখে, না বড় একজন জ্ঞানী পেয়ে গেলাম। এই মাহফুজ আলমের চরিত্র যদি আমরা দেখি, তাকে সিরাজুল আলম খান বলা হয়েছিল। সিরাজুল আলম খানকে বাংলাদেশে অনেকে জ্ঞানী মনে করে। আমি সিরাজুল আলম খানের খুব বেশি কথা শুনি নাই, কিন্তু তার চোখ মুখ দেখে আমার তাকে বেকুবি মনে হয়েছে। কিন্তু দেখেন, সিরাজুল আলম খানের কার্যক্রম কিন্তু বাংলাদেশকে ধ্বংস করেছে এবং সে রহস্য তৈরি করতে পেরেছে। এদের প্রতি অনেক মানুষের অনেক মোহ আছে। অবশ্য এই জঙ্গি মাহফুজ আলম সিরাজুল আলম খানের মতো ভাগ্যবান নয়। আবার ভাগ্যবানও, আমি জানি না, সিরাজুল আলম খান তো আসলে অন্যের টাকা পয়সার উপর চলেছে বলে মনে হয়। মাহফুজ আলম কিন্তু ইউনূসের কল্যাণে এখন সে 1000 কোটিপতি। ফলে এইখানে একটা পার্থক্যতা তৈরি হয়ে গেছে। এই মাহফুজ আলম এখন আর আত্মঘাতী সন্ত্রাসী হিসাবে জীবন মরে যেতে চায় না, তার নিশ্চয়ই পরিবার আছে, সেইটা নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। এই জন্য সে তার ফেসবুক পোস্ট আপনার ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে। তার ভেতর যে ভয় ঢুকে গেছে, সেই ভয়ের বহিঃপ্রকাশ হিসাবে সে একদিন লীগকে মারবে, আরেকদিন লীগকে উঁচু করবে। কিন্তু যেই জায়গায় তার ইন্টেলেকচুয়াল দন্য, সেটা হলো যে জঙ্গিবাদে দীক্ষিত কোনো মানুষ ম্যাচিওরও হতে পারে না, আপনার জ্ঞানীও হতে পারে না, প্রজ্ঞাবানও হতে পারে না। আমি আজকে সলিমুল্লাহ খানের একটা ভিডিও দেখছিলাম, এই লোকটা বেকুবির শেষ সীমানায় পৌঁছে গেছে। আমাকে ওটা নিয়েও হয়তো একটা ভিডিও করতে হতে পারে, কারণ হলো যে এদের কথা শুনে শুনেই তো আমাদের এই তরুণ সমাজ এই 24-এর জঙ্গিদের দ্বারা প্রতারিত হয়েছে। দুঃখের বিষয় যে আমাকে মাহফুজ আলমের ফেসবুক পোস্ট পড়তে হয়, সলিমুল্লাহর ভিডিও দেখতে হয়। ঠিক আছে, এটাই এই দুর্ভাগ্য মেনে নিলাম।
কিন্তু এদেরকে যেহেতু লক্ষ কোটি মানুষ পছন্দ করে, এই জন্য এদের ভুল ত্রুটি এবং এরা কোথায় ফাঁকি দেয় সেগুলো আমাদের দেখিয়ে দিতে হবে। তবে এই জঙ্গি মাহফুজ আলমের বাজার নাই। আমি দেখেছি আচ্ছা হাসনাতের বাজার অনেক ভালো। হাসনাত যদি ফেসবুকে একটা 2 লাইনের একটা পোস্ট দেয়, সাথে সাথে আপনার 12,000, 14,000, 25,000, কখনো কখনো 75,000ও দেখেছি, শুধু রিয়াকশন মানুষ। যদিও এর মধ্যে এখন বেশিরভাগই হাহা রিয়াকশন দেয়, অর্থাৎ তাকে অপমান করে। এই মাহফুজ আলমের ফেসবুকের কাটতি অত ভালো না। তারপরেও তাকে ওই যে একটা আদিলুর রহমানরা একটা জিনিস প্রচার করে দিয়েছে যে মাহফুজ আলম অনেক জ্ঞানী, এই জন্য ওই তার ফেসবুক পোস্ট আবার কিন্তু খবর হয়, যেটা আজকে দেখলাম যে 2-1টা পত্রিকা প্রথম আলোতে পর্যন্ত এটা খবর করেছে। কিন্তু সে তো শিশু, শৈশবকালই আপনার অতিক্রান্ত হয় নাই তার। বঙ্গভবন থেকে যে সে ছবি নামিয়ে যে আনন্দ করেছে, কিংবা সে যে ম্যাপ প্রকাশ করেছিল, এরকম যে 2 দিন পর এরকম ছবি, 2 দিন পর আবার তার বিপরীত পোস্ট সে করে, ঠিক ওই যে বিখ্যাত উপন্যাসিকা, মানে ছোট একটা উপন্যাস ডক্টর হাইড অ্যান্ড মিস্টার জ্যাকিল, আমি নামটা বলতে পারি। একটা মানুষের মধ্যে 2টা মানুষ বসবাস করে, তার একটা অংশ খারাপ, একটা অংশ ভালো। এই মাহফুজ আলমের মধ্যেও সেটা আছে। কিন্তু এই মাহফুজ আলম ভালো মন্দ যাই হোক, এরা তো মানে রক্ত দিয়ে হাত রাঙা করেছে, তাই না? এরা 32 নম্বর হয়ে গেছে। আজকে সে মবের বিরুদ্ধে কথা বলছে। এই মবের, সে নিজেই একটা মব স্টার। মবের বিরুদ্ধে আজকে কথা বলে বা পরবর্তীতে সে কি করে সেটাও আমরা জানি না। কিন্তু খুনে এদের হাত রঞ্জিত হয়ে গেছে। সেই জঙ্গি আবু সাইদের খুনটাও কিন্তু এদের হাতেই লেগে আছে। জঙ্গি মুগ্ধর খুনটাও কিন্তু এই মাহফুজ আলমদের হাতেই লেগে আছে। সবার আগে কিন্তু এই ছেলেগুলো আসলে বাংলাদেশের ক্রোধের শিকার হবে। এই নাহিদ, চিন্তা করেন নাহিদ ছেলেটা কত মোটা হয়ে গেছে অর্থ চুরি করে। নাহিদ, সজীব, মাহফুজ আলম, সার্জিস, হাসনাত, এই 4-5টা ছেলে কিন্তু সবার আগে বাংলাদেশের জনরোষের শিকার হবে। এখন এদের বাঁচতে ইচ্ছে করছে, এরা স্বীকার করছে কিছু কিছু। আজকের পোস্টটাকে এটার মধ্যে রহস্য করেছে সে, তবুও আমি বলবো যে এটা স্বীকারোক্তিমূলক। 2 দিন আগে আমরা কায়সার হামিদের স্ত্রীকে স্বীকার করতে দেখলাম যে সে জুলাই যোদ্ধা ছিল, এটা সে স্বীকার করতে চায় না। আস্তে আস্তে বাংলাদেশের সবাই কিন্তু তাদের এই 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 অনুশোচনা করতে থাকবে। কিন্তু অনুশোচনা করলেই কি এরা মাপ পেয়ে যাবে? বাংলাদেশ কি এর মধ্যে ধ্বংস হয়ে যায়নি? ফরহাদ মজার, সলিমুল্লাহ, এই মাহফুজ আলম, এদের অপরাধের কারণে বাংলাদেশ আর্থিকভাবে বিভিন্নভাবে 30-40 বছর কিন্তু পিছিয়ে গেছে। সেখান থেকে কারো সাধ্য নেই এই দেশটাকে তুলে আনার, শেখ হাসিনা ছাড়া। এ কথাগুলো আমরা বারবার বলছি, 2 দিন পরে কিন্তু বাংলাদেশের জনগণ বলবে। এর মধ্যে এই জুলাই যোদ্ধা, জুলাই যুদ্ধ, জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব, এটা যে আসলেই পচে গেছে মানুষের দৃষ্টিতে। আমাদের দৃষ্টিতে তো এটা সবসময় একটা জঙ্গি উত্থান ছিল, মানুষের দৃষ্টিতে তো যে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা উত্থান, এটা দেশ ধ্বংস, দেশ বিক্রির সবকিছুর অন্যায় হয়েছে এই জুলাইতে, অর্থাৎ 2024 জুলাইতে। সেটা মানুষ যত জানছে, এই জঙ্গিগুলার আত্মা তত কাঁপছে। এরই বহিঃপ্রকাশ হিসাবে মাঝে মধ্যে এদের কথা বের হচ্ছে। এগুলোকে হাতের কাছে পেয়ে আমাদের এদের অপরাধকে ভুলে গেলে চলবে না। হামে শত শত শিশু মৃত্যুর দায়ভার ইউনূস ও তার সরকারের, এমন তথ্য বহু আগে থেকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অবশ্য ইউনূসকে যারা 50 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, তারা বিষয়টিকে দেখছিলেন আওয়ামী লীগ ফেরাতে নিশানায় ইউনূস হিসেবে। কিন্তু তাদের সেই অপপ্রচারে একেবারে জল ঢেলে দিয়েছেন বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। একেবারে জরুরি সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিয়েছেন, ইউনূসকে তো বটেই, তার উপদেষ্টাদের 1বার 2বার নয় 10 বার বলেছেন, 5 থেকে 6 বার চিঠি দিয়েও জানিয়েছেন হামের টিকা কেনা নিয়ে ইউনূস ও তার সরকার যে নয়ছয় করেছিল, সেটা ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসবে বাংলাদেশে। অবশ্য সব বিষয় বিশেষজ্ঞ ইউনিসেফের এই সাবধানবাণীর সময় ব্যস্ত ছিলেন মার্কিন সরকারের সাথে বাণিজ্য চুক্তি করা নিয়ে, কিভাবে ট্রাম্প প্রশাসনকে খুশি করা যায় তা নিয়ে। ইউনিসেফের এই সংবাদ সম্মেলনের পর বিএনপি সরকার অনেকেই মনে করছেন, ইউনূস প্রশাসনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এর দায়ভার বিএনপিকে বহন করতে হবে। দর্শক, এতদিন হাম আর বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস ছিল চরম ইমেজ সংকটে, সাথে তৈরি হয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। কিন্তু তার মধ্যে বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ফেরার ঘোষণা। 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ইউনূস সেন্টার থেকে শুরু করে রাজধানীর বাংলা মোটরের একটি গোপন বৈঠকের স্থানে বেশ
ভূকম্পন শুরু হয়েছে। শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির মধ্যে যত না প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে মোহাম্মদ ইউনূস ও বিগত অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের মধ্যে। কেউ প্রতিক্রিয়ায় বলছেন, ইউনূসের আমলে ইউনূস সমর্থকদের নানা অপকর্মের কারণে আওয়ামী লীগ তো আগেই ফিরেছিল। আবার কেউ বলছেন, আওয়ামী লীগ ফিরবে কেন, দলটি তো আগেই ছিল। সামাজিক মাধ্যমের বদৌলতে এমন নানামুখী আলোচনা আর তর্ক বিতর্কগুলো প্রকাশই হচ্ছে। কিন্তু পর্দার আড়ালে ইউনূস ও তার মিত্রদের যে উদ্বেগ, সেটি আরো ভয়াবহ বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো নেয়ার জন্য ইউনূসের ছিল 6 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট। গোয়েন্দা এবং ইউনূস সেন্টারের একাধিক সূত্র বলছে, এই কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে নিয়ে গত কয়েকদিনে মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি মিটিং করেছেন, যেখানে ছিল একটি ছাত্র সংগঠনের সাবেক কয়েকজন নেতা। নানামুখী সমস্যার মধ্যে করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। প্রশ্ন হলো, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ফেরার ঘোষণা নিয়ে সরকারের চেয়ে ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা কেন বেশি চিন্তিত? আর সে চিন্তা থেকে মুক্ত হতে ইউনূস কোন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে? ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, যে ক্যাবিনেট ক্রুশিয়াল বিষয়গুলোতে সিদ্ধান্ত নিত। এমন তথ্য জানিয়ে বোমা ফাটিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সূত্রগুলো বলছে, সেই কিচেন ক্যাবিনেট এখনো সক্রিয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার নামে গোলামি চুক্তি করার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ইউনূস সরকারের অনেক উপদেষ্টাই গা বাঁচাতে দোষ চাপায় ওই কিচেন ক্যাবিনেটের উপর। এই চুক্তির তথ্য গণমাধ্যমে আসার কিছুদিনের মধ্যে দেশব্যাপী শুরু হয় হামের প্রকোপ। হামের কারণে একের পর এক বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 10 জন শিশু বাংলাদেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মারা যাচ্ছে। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেশের স্বাস্থ্যখাতে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় ও মহামারী দেখা দেয়। একসময় প্রায় সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া সংক্রামক রোগ হাম বাংলাদেশে পুনরায় মহামারী আকারে ফিরে আসে এবং শত শত শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। প্রথম দিকে বিএনপি সরকারের পক্ষ থেকে এর জন্য আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনাকে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুব দ্রুত বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা ও ইউনূস আমলে বাচ্চাদের টিকা দেওয়ার পরিস্থিতির তুলনামূলক চিত্র প্রকাশ হতে শুরু করে। সাথে এই সংকটের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নীতিগত অপরিপক্কতা ও প্রশাসনিক গাফিলতিকে দায়ী করতে শুরু করেন বিশেষজ্ঞরা। নিরুপায় হয়ে বিএনপি সরকারের একেবারে শীর্ষ ব্যক্তিরও ইউনূস প্রশাসনের অপরাধের কথা জানানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সবশেষ 20 মে বিকেলে ঢাকার আগারগাঁয়ে ইউনিসেফ কার্যালয়ে একটি অত্যন্ত জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢালেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে 5 থেকে 6টি চিঠি পাঠিয়েছেন তারা, এবং বৈঠক হয়েছে অন্তত 10টি। বাংলাদেশের টিকার আসন্ন ঘাটতির কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স, তা নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় এই চিঠি পাঠানো হলো এমন চিঠি সেটি প্রথম ছিল না বলে বুধবার দাবি করেছেন ইউনিসেফের প্রতিনিধি। এ বিষয়ে এক প্রশ্নে রানা ফ্লাওয়ার্স বলেন, তার সামনে হয়তো সবগুলো তারিখ এখন নেই এবং তার ধারণা সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে তিনি জানেন